আপনি দেখবেন যে কিছু লোক দেশের বাইরে থেকে নানাভাবে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে, এবং চট করে সে একজন লোকের ব্যাপারে এমন একটা ব্লেম করে দিচ্ছে যে ওই লোকটা তার কোনো মতামত নিচ্ছে না, তার কোনো বক্তব্য নিচ্ছে না, ইচ্ছে হলো একজন ছবি টবি দিয়ে বলে দিল এটা করে সেটা করে সেটা করে। এখন এটা তো যার সম্পর্কে বললো তার তো একটা ফ্যামিলি আছে, তার তো কিছু মানে আত্মীয় স্বজন আছে, তাদের কাছে তার অবস্থাটা কি দাঁড়াবে? এখন এটা যে সত্য না, সে এখন জনে জনে যে বলে আসবে তার তো সে ভয়ও নাই। আচ্ছা, জনে জনে বললোই, ধরেন একটা ভুল রিপোর্ট ছাপা হইলো, আপনি দিলেন, নাম দিলেন, সংশোধনী দিলেন, তো সংশোধনীটা তো মানুষ নাও পড়তে পারে। যে প্রথমে রিপোর্টটা পড়ছে, পরের দিন যে আপনি সংশোধনী দিয়েছেন বা আপনার বক্তব্য দিয়েছেন, সেটা তো পাঠক নাও পড়তে পারে, সে তো আগের দিনেরটা ধরে বসে থাকবে, তাই না? বিপদ তো এখানেও। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা ইন্ট্রোডাক্টরি স্পিচে বলছেন যে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাষায় অশ্লীলতা ঢুকে যাচ্ছে, স্ল্যাং ঢুকে যাচ্ছে। আপনার খেয়াল আছে বোধহয় এনসিপির এক নেতা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি কেমন আনন্দ উপভোগ করেছিলেন সেটার একটা উপমা দিয়েছিলেন। এটা এখানে বলা যাবে না, আপনার নিশ্চয় মনে আছে। হ্যাঁ, এই যে স্ল্যাং গুলো ব্যবহার হয়ে যাচ্ছে, তারপর একদম চূড়ান্ত। তারপর ধরেন যে ফজলুর রহমানের বাসার সামনে যে সমস্ত স্লোগান হয়েছে, হ্যাঁ, আপনি দেখেন ভাষাটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং মানে এটা কোনো ইয়ে নাই আর কি, যে যখন তখন যাকে যে ধর মানে গালিগালাজ করে যাচ্ছি, হ্যাঁ, তার যে একটা সম্মান আছে, তার যে একটা, এটা কেউ মানছে না। এবং এটাকে কিন্তু এই যে প্রবণতা, এই যে ভাষার প্রয়োগটা, এটাকে কিন্তু সামহাও আমি দেখছি বিভিন্ন জায়গায় গ্লোরিফাই করা হচ্ছে। হ্যাঁ, একেবারেই। আচ্ছা দেখেন, আবার একটা জিনিস, কতগুলো যে অবাস্তব কথা বলার একটা প্রবণতা তৈরি হয়েছে, অবাস্তব কথা, হ্যাঁ, যেটার বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই, এবং এটা চিফ অ্যাডভাইজার বেশি করে করতেছেন। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। হ্যাঁ, যেমন উনি বলতেছেন যে এই জুলাই সনদ পাশ হওয়ার মধ্য দিয়ে বর্বরতা থেকে আমরা সভ্যতায় ফিরে যাচ্ছি। উনি বলতেছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে। উনি বলতেছেন আমাদের যুবক সমাজ বিশ্বকে নেতৃত্ব দিবে। মানে দেখেন, এই সমস্ত অবাস্তব কথা বলতেছেন, এবং মানে এটার কোনো ইয়ে নাই, মানে কোনো জবাবদিহিতা নাই, তাকে কেউ প্রশ্ন করতেছে না যে আপনি কেন এসব বলতেছেন। উনি কিন্তু সব প্রশ্নের ঊর্ধ্বে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা বঙ্গবন্ধু সমালোচনা করছি, আমরা জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা সবার সমালোচনা করছি, কিন্তু প্রফেসর সাহেব হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। উনি যা কিছু করবেন, হ্যাঁ, এই যে বিদেশ ট্যুর করতেছেন, মানে ফর নাথিং বিদেশ ট্যুর করতেছেন, হ্যাঁ, কোনো রিটার্ন নাই, কিছু নাই, ওনার পার্সোনাল মানে ডিজায়ার ফুলফিল করতেছেন, অথচ কেউ তাকে প্রশ্ন করে না যে আপনি যে এই যে রাষ্ট্রের টাকায় যেগুলো করতেছেন, উনি সব কিছু উঠে, হি ইজ অ্যাবভ এভরিথিং। হ্যাঁ, বুঝলাম না এটা কি, এই নোশনটা কেন তৈরি হইলো? হ্যাঁ, আমি এটা আমি বুঝতে পারতেছি। আবার তারপরে দেখছি যে ওনার তথ্য উপদেষ্টা বলতেছেন যে টেলিভিশনে যে নাকি অনেকে ডক্টর ইউনূস সম্পর্কে বড় বড় কথা বলছে, এতে উনি খুব গোসা করেছেন। তো কেউ তো কিছু বলেই না, তারপরে গোসা করে। সেই বলতেছি তো ভাই, আমরা কয়েকজন বলতেছি, হ্যাঁ, এবং আমরা তো ব্যক্তিকে আক্রমণ করি না, আমরা আক্রমণ করি ব্যক্তির চিন্তাকে। আমরা কোনো পার্সোনালিটি আমাদের অ্যাটাকের বিষয়বস্তু না, উই জাস্ট অ্যাটাক দি থট প্রসেস অফ পিপল। হ্যাঁ, আমরা চিন্তাকে আঘাত করতেছি। ইউনূস সাহেব তো আমাদের কোন পাকা ধানে মই দেয় নাই, তাই না? উনি আমাদের কোনো ক্ষতি করেন নাই। ইজ জেন্টলম্যান, হি ইজ নোবেল লরিয়েট। তো কেন বলতেছি? কারণ হচ্ছে তার চিন্তা পদ্ধতিটা এরকম, ওইটাকে আমরা আঘাত করার চেষ্টা করতেছি। তারপর ধরেন কতগুলো জিনিস আছে, মানুষ ঝুঁকি প্রবণ হয়ে যাচ্ছে, এটা আপনি খেয়াল করছেন কিনা? এটা আপনি খেয়াল করেন যে দেখবেন রাস্তায় যে বাইক চালাচ্ছে যে যুবকটা, দেখবেন সে এই জিগজ্যাগ দ্রুত গতিতে বাইকটা চালাচ্ছে। সে কিন্তু মানে এইটা ভাবতেছে না যে আমি যে এইভাবে চালাচ্ছি, আমি তো দুর্ঘটনায় পড়তে পারি। সে নিজের জীবনকে বিপদাপন্ন করে ওইভাবে চালাচ্ছে, এইটা তার একটা অ্যাডভেঞ্চার, এইটা তার একটা মানে বীরত্ব আর কি। হ্যাঁ, এইটা যে তার জীবন নাশ করতে পারে, এইটা সে ভাবতেছে না। আমাদের সোসাইটিতে, রাজনীতিতেও আপনার ঝুঁকি প্রবণ হয়ে যাচ্ছে। দেখবেন একজন লোককে 10-12 জন লোক ঘিরে ধরছে, সেই একজন লোক সে 10-12 জন লোকের সঙ্গে ফাইট করতেছে, বুঝছেন? সে এইদিকে ড্যাশ মারতেছে, এদিকে ড্যাশ মারতেছে, ছুটে বেরিয়ে যেতে চাচ্ছে, মানে তাকে সে খেয়ালই করতেছে না যে আই এম অ্যাটাকড বাই সাম গ্রুপ অফ পিপল। হ্যাঁ, এত ঝুঁকি প্রবণ সে। হ্যাঁ, এবং এটা কিন্তু নানাভাবে প্রতিফলিত হচ্ছে সমাজে।
আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখেন, মানুষ কিন্তু প্রসঙ্গের মধ্যে থাকতে চাচ্ছে না। মানুষ এরকম হয়েছে, যেমন ধরেন আমি যখন একজন আওয়ামী লীগারকে বললাম যে আরে আপনারা তো দুর্নীতি করে দেশটা ধ্বংস করে দিচ্ছেন 15 বছরে, সে বলবে কি বিএনপির আমলে যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ওটা বলেন না কেন? তা বলে আরে ভাই ওটা তো আরেকটা প্রসঙ্গ, আপনি প্রসঙ্গের বাইরে যান কেন? যখন বিএনপির আমল আলোচনা হবে তখন তো আমি এটা বলবো। এখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগ আমল নিয়ে। হ্যাঁ, আপনি এই কথাটা বললেন তো আপনি দুইটারে হালকা করে দিচ্ছেন। এইটা কারণটা হচ্ছে নিজের জিনিস, মানে নিজের অবস্থানটাকে কেউ বিতর্কিত করতে চায় না। ফলে যখন তাকে অ্যাটাক করা হয় তখন সে সিমিলার আরেকটা অপরাধ দিয়ে ওইটাকে জাস্টিফাই করতে চায় যে ওইটা ওরা করছে, তা আমার করলে অসুবিধাটা কি, বেশিটা এরকম আর কি। মানে একটা অপরাধের জাস্টিফিকেশন যে আরেকটা অপরাধ হতে পারে না, দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এই জিনিসটা এখন উঠে গেছে সমাজ থেকে। আপনি যখনই আওয়ামী লীগ আমলের কথা বলবেন তখন বিএনপির আমল তোলা হবে, যখনই এই আমল করা হবে তখনই বলে আরে 16 বছর কই ছিলেন? 16 বছর কই ছিলেন? আরে 16 বছর তো এই দেশে ছিলাম, সবই দেখছি। যারা বলেন যে 16 বছর কোথায় ছিলেন, আমার জানতে ইচ্ছে করে 16 বছর ওনারা কোথায় ছিলেন সেটাই। এবং দেখেন আমি একটা জিনিস বলি, আমি একটা পোস্ট দিতে চাই যে ভাই আমাদের কয়েকজনকে বাঁচায় রেখেন, কারণটা হচ্ছে যদি আবারও কখনো স্বৈরাচার আসে আপনারা তো পালায় যাবেন, তখন কথা বলতে হবে আমাদেরকেই। তখনকার প্রতিশোধ পরায়ণতা, তখনকার যে প্রতিশোধ পরায়ণতা এটা হচ্ছে মাল্টিপ্লাইড হবে, তো এটা হচ্ছে মাল্টিপ্লাইড হবে। তখন আপনারা পালায় যাবেন, তখন ওই যে মাসুদ কামাল থাকবে, ওই মাহবুব কামাল থাকবে, এই কয়েকজনই থাকবে। হ্যাঁ, আমাদেরকে আপনারা বাঁচায় রাখেন, আপনাদেরই লাভ হবে। আচ্ছা দেখেন কত এই যে প্রসঙ্গের মধ্যে থাকতে, আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা আপনি, লেফটিজম বলে যে একটা কথা ছিল, হ্যাঁ, বামপন্থার রাজনীতি। হ্যাঁ, বামপন্থা রাজনীতি কি ছিল? বামপন্থা রাজনীতি মানে হচ্ছে এটা একটা সমাজ পরিবর্তন আকাঙ্ক্ষা, দুর্নীতিমুক্ত, তারপরে আপনার একটা সৎ একটা, হ্যাঁ, সমাজ পরিবর্তন করতে চায়। এখন কিন্তু মুখে বামপন্থী আছে, কার্যত কিন্তু সবাই ডানপন্থী। এটা কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। এখন দ্যার ইজ নো লঙ্গার এ লেফটিস্ট, এভরিবডি ইজ রাইটিস্ট, কিন্তু নামে কিন্তু বামপন্থী। দেখবেন বলবে যে এই বামপন্থীদের সংগঠনগুলি কি বলতেছে, লেফটরা কি বলতেছে। আরে লেফট কোথায়? হ্যাঁ, লেফট কোথায়? যে লেফট জুলাই সনদে স্বাক্ষর করলো সে লেফট হলো কিভাবে? হ্যাঁ, এটা তো আমি বুঝতেছি না। হ্যাঁ, সো এখন আর বামপন্থী বলে কিছু নাই ভাই, আপনারা এই সমস্ত নোমেনক্লেচার আর ব্যবহার করেন না। হ্যাঁ, বামপন্থী, লেফটিস্ট, মার্কসিস্ট এইসব কথা বলা হয়। মার্কস জীবিত থাকলে লজ্জায় মরে যাইতেন। হ্যাঁ, যে আমার নামে নোমেনক্লেচার হচ্ছে মার্কসিস্ট। হ্যাঁ, এইসব আর বলেন টুলেন না। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানুষ কিন্তু ইতিহাস বিমুখ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করছেন কিনা? মানুষ কিন্তু ইতিহাস বিমুখ হয়ে যাচ্ছে। এখন এই যে নেট এবং এই যে ফেসবুক এবং এই যে অকুপেশন, হ্যাঁ, মানুষ আর ইতিহাস পড়তে চায় না, ইতিহাস জানতেই চায় না। মানুষ, পিপুল আর বিজি উইথ প্রেজেন্ট, এবং ফিউচারও যে খুব একটা ভাবে তা না। হ্যাঁ, বর্তমান নিয়ে আছে, অতীত ভবিষ্যৎ এগুলো নিয়ে কেউ ভাবে না। হ্যাঁ, এবং এটাকে কি বলে ইংরেজিতে বলে টু লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকা। এই মুহূর্তে সকালে এটা, বিকালে এই, কালকে এই, গত আমরা কোথায় দাঁড়িয়ে আছি, একটা ইতিহাসের ধারাবাহিকতা তো একটা পর্যায়ে আসছে, তাই না? এই ইতিহাসটা যদি আমি না জানি তাইলে তো এটা আমি আমার করণীয় বুঝতে পারবো না এবং আমার অবস্থানটা বুঝতে পারবো না। কিন্তু ইতিহাস কেউ পড়ে না, ইতিহাস জানতেও চায় না। যেগুলো জানে সেগুলি হচ্ছে ফ্যাব্রিকেটেড ইতিহাস, ডিস্টোর্টেড ইতিহাস। এগুলি মানে দেখেন, আপনি কত পড়ছেন এটা কোনো ব্যাপার না, আপনি কি পড়ছেন সেটা বড় ব্যাপার। আপনি সারাদিন পড়ছেন, কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি 1 ঘন্টা, মানে আপনার রিডিং ম্যাটেরিয়ালটা যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু 1 ঘন্টা এনাফ। আর রিডিং ম্যাটেরিয়াল যদি ঠিক না থাকে, আপনি সারাদিন পড়লে লাভটা কি? লাভ তো নেই। আপনি আজে বাজে জিনিস পড়লে লাভ হবে কি? সুতরাং উই অল হ্যাভ টু হ্যাভ এ প্রায়োরিটি লিস্ট অফ রিডিং ম্যাটেরিয়ালস। কি কি আমাদের পড়তে হবে, আমাদের ইতিহাস জানতে গেলে কি কি পড়তে হবে, কার লেখা অথেন্টিক, কাকে বিশ্বাস করা চলে, কে ইনস্টিটিউশন। মানে টম ডিক হেরিক যদুমধু শুধু একটা লিখে দিল বা একটা বলে দিল সেটাকে বিশ্বাস করব, এটা হয় না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা ইনস্টিটিউশন আছে, একটা অথরিটি আছে। অথরিটি সম্পন্ন লোক বলতেছে কি না আপনি সেইটা শুনবেন। আপনি সবার কাছে শুনলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার সময় থাকলে আরো কিছু বলা যেতে পারতো। ডেমোক্রেসির ফাইনেস্ট ডেফিনিশন হচ্ছে ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং টুগেদার উইথ ডাইভার্সিটি।
মতভিন্নতা সত্ত্বেও একত্রে বসবাস করার শিল্পর নাম হচ্ছে ডেমোক্রেসি। এখন হয়ে গেছে কি, ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং অ্যাপার্ট, পৃথক থাকার শিল্প। কে কত পৃথক থাকতে পারি আপনি দেখতেছেন, এনসিপি, তারপর বিএনপি, জামাত, সব পৃথক পৃথক পৃথক। একত্রে বসবাস করার যে ব্যাপারটা, এটা কিন্তু এখন আর নাই। 2 নম্বর হচ্ছে, দেখেন একটু হিউমার করি, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসির একটা সংজ্ঞা দিয়েছিলেন যে সরকার কি, সরকার হচ্ছে গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। এখন আপনি বাংলাদেশটাকে দেখলে দেখবেন এই প্রিপোজিশন 3টা, বাই, ফর, অফ, এইটার একটা বর্ণ পাল্টে গেছে। যেমন বাই দ্য পিপুল হয়ে গেছে BUY, মানে কেন, জনগণকে কেন। ফর হয়ে গেছে ফার, ফার দ্য পিপুল, মানে জনগণকে দূরে রাখো। আর অফের জায়গায় আরেকটা অফ বসবে, অফ দ্য পিপুল, মানে জনগণকে অফ করে রাখো। এই হয়েছে গণতন্ত্রের সংজ্ঞা। তো এই যে মানে হয়ে গেল যে পৃথক থাকার শিল্প, এটা মারাত্মক ঝুঁকি হয়ে গেল গণতন্ত্রের জন্য। দেখেন আরেকটা বলি, রাষ্ট্রের সংজ্ঞা। হ্যাঁ, রাষ্ট্র বলতে আমরা কি বুঝতাম, যে রাষ্ট্র হচ্ছে 4টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, একটা হচ্ছে জনসংখ্যা, একটা হচ্ছে সরকার, আর একটা হচ্ছে সার্বভৌমত্ব। এই তো আমরা পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্র পড়ছি। এখন কিন্তু রাষ্ট্রের সংজ্ঞাটা অন্যরকম হয়ে গেছে। এখন হচ্ছে রাষ্ট্র মবের মধ্য দিয়ে পার্সোনিফাইড হচ্ছে। রাষ্ট্র হচ্ছে মবের পার্সোনিফিকেশন। মব ডিসাইড করতেছে যে রাষ্ট্রের চরিত্র কেমন হবে। এবং এটা ওই যে ফরাসি 14th লুইয়ের মতো, 14দশ লুই, রাষ্ট্র আবার কি, আমি রাষ্ট্র। মব বলতেছে রাষ্ট্র কিছু না, আমি রাষ্ট্র। মানে আমি একটু থামাই আপনাকে এই জায়গাটাতে, এইটা তো আমরা মবের যে আপনি কথাটা বলেন, মবের যে প্রভাবটা, এটা তো আমরা রিসেন্টলি মানে গত 1 বছর ধরে দেখছি, নাকি আগেও ছিল? আগে ছিল এটা এখন এটা ইনস্টিটিউশনালাইজড, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। হ্যাঁ, আগে ছিল বিচ্ছিন্নভাবে হয়েছে, বাট রাষ্ট্র কর্তৃক স্পন্সর, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছে গত 1 বছরে। এটা একটা ইনস্টিটিউশনালাইজড। আপনি কোনো মবের বিরুদ্ধে, ইভেন আমাদের চিফ অ্যাডভাইজার কখনো বলে নাই পাবলিককে চলেন আসেন আমরা মব প্রতিহত করি। রাদার উনি একটা গ্যাদারিংয়ে বলছিলেন যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, বলছিলেন, আপনার খেয়াল আছে? দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান এনকারেজমেন্ট অফ মব। হ্যাঁ, তো ফলে এটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা আগে কি বলতাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন হয়ে গেছে কি, শিক্ষাটা এখন কোনো ব্যাপার না। এখন জাতির মেরুদণ্ড হচ্ছে লজ্জাবোধ। লজ্জাবোধ ফিরিয়ে আনতে না পারলে শত শিক্ষা দিয়েও এ জাতির কিছু করা যাবে না। দেখেন, লজ্জা শরম সমাজ থেকে উঠে গেছে। আমি একটা উদাহরণ দিই, জাপানের এক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠলো যে উনি দুর্নীতি করছেন। উনি সাথে সাথে রিজাইন করলেন। তো ওর বন্ধু বান্ধবরা বললো যে আচ্ছা তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে, তুমি রিজাইন করলা কেন, এটা তো প্রমাণ হইতে হবে। তখন তিনি বলছিলেন যে দেখো, আমার বিরুদ্ধে অভিযোগ এসছে, তার মানে এটা ধরে নেওয়া যায় আমি দুর্নীতি করলেও করতে পারি। এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে, আমার আর থাকা চলে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে উনি দুর্নীতি করেছে কি করে না এটা ইম্পর্টেন্ট না। কেউ কেউ মনে করছে যে এই লোকটা দুর্নীতি করতে পারে, হ্যাঁ, অথবা দুর্নীতি এমন কিছু উনি করেছেন যা থেকে মনে হতে পারে যে এই ধরনের কাজ করলে দুর্নীতি করার একটা কারণ তৈরি হতে পারে। হ্যাঁ, এতেই উনি অপমানিত করছেন এবং উনি ছেড়ে দিলেন। দেখেন, মানে চিন্তা করেন আর কি, আমাদের এখানে কত রকমের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, হচ্ছে, কিন্তু কারো কোনো ইয়ে নাই। অর্থাৎ লজ্জা শরম বলতে ওই যে একটা প্রবাদ আছে না, যে 1 কান কাটা যায় রাস্তার কিনার দিয়া, 2 কান কাটা যায় রাস্তার মধ্য দিয়া। এইসব দুর্নীতিবাজরা রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন কতগুলি জিনিস প্রবণতা আপনি খেয়াল করতেছেন কিনা। একটা খেলা চলতেছে সমাজে, সেইটা হচ্ছে ওই ব্যাঙ এবং ওই দুষ্ট বালকের খেলার মতো। ব্যাঙকে দুষ্ট বালক পাথর নিক্ষেপ করতেছে, তো ব্যাঙ বলতেছে যে এই তুমি যে পাথর নিক্ষেপ করছো এটা তোমার কাছে খেলা, কিন্তু আমাদের কাছে তো এটা মৃত্যু। তুমি খেলা করছো কিন্তু এটা আমাদের কাছে মৃত্যু। এই যে দেখেন এই খেলাটা চলতেছে, যখন তখন ইচ্ছা হলো 2টা থাপ্পড় মেরে দিলাম, যখন তখন ইচ্ছা হলো আপনার কি বলে ওইটা ভেঙে দিলাম, যখন তখন ইচ্ছা হলো কারো বিরুদ্ধে একটা পোস্ট দিয়ে দিলাম, যখন তখন ইচ্ছা হলো মানুষকে, মানে এইটা যে ভিকটিম তার যে জীবন মরণ সমস্যা, হ্যাঁ, যে খেলতেছে ওই যে দুষ্ট বালকের মতো খেলতেছে, সেটা বুঝতেছে না
যে আমি যে তাকে থাপ্পড়টা মারলাম পাবলিকলি, তার কত বড় অপমান হইলো, সোসাইটিতে সে কতটুকু হিউমিলেটেড হলো, এটা সে বুঝতেছে না। সেটা খেলা, তার ইচ্ছা হলো সে মেরে দিল দুটো হাত, এবং সেখানে সে কোনো নীতি নৈতিকতার কোনো বাড়াই নাই।